আজ আমরা এমন একটা প্রবন্ধ নিয়ে কথা বলবো যা কিনা সাহিত্যের ইতিহাসকেই প্রায় নতুন করে লিখে দিয়েছিল। আর এই কাজটা করেছিলেন স্বয়ং টি.এস. এলিয়ট। তার এই প্রবন্ধটা শুধু একটা সমালোচনা ছিল না, ছিল প্রায় হারিয়ে যাওয়া একদল কবিকে আবার পাদপ্রদীপের আলোয় ফিরিয়ে আনার একটা মিশন। চলুন এই ফ্যাসিনেটিং গল্পটার গভীরে যাওয়া যাক। ব্যাপারটা ভাবুন তো একবার, সপ্তদশ শতাব্দীর একদল অসাধারণ প্রতিভাবান কবি, যাদের লেখা ছিল গভীর চিন্তায় আর তীব্র অনুভূতিতে ভরা, তারা কিভাবে সাহিত্যের ইতিহাস থেকে প্রায় উধাও হয়ে গেলেন। এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল রহস্য, আর এই সাহিত্যিক রহস্যের সমাধানই আমরা আজ খুঁজব। তো গল্পের শুরুটা করা যাক সেই কবিদের নিয়েই, যারা ছিলেন এই লিটারেরি কোল্ড কেসের একেবারে কেন্দ্রে। তো কারা ছিলেন এই মেটাফিজিক্যাল কবিরা? নামগুলো দেখুন: জন ডান, অ্যান্ড্রু মার্ভেল, জর্জ হারবার্ট, আরও অনেকে। এরা ছিলেন সপ্তদশ শতাব্দীর ইংল্যান্ডের একদল কবি। তাদের কবিতার বিষয়বস্তু ছিল দর্শন, ধর্ম, প্রেম, এসব গভীর আর বিমূর্ত ধারণা। কিন্তু অবাক করা ব্যাপার হল, এত প্রতিভা থাকা সত্ত্বেও প্রায় দুটো শতাব্দী, মানে প্রায় ২০০ বছর ধরে এদেরকে কেউ পাত্তাই দেয়নি। সমালোচকরা তাদের লেখাকে অদ্ভুত, অপ্রাকৃতিক আর খামখেয়ালি বলে উড়িয়ে দিয়েছিলেন। তাদের মতে এটা ভালো কবিতার লক্ষণই নয়। আর এই অবহেলার পেছনে সবচেয়ে বড় হাত ছিল একজনের। চলুন পরিচয় করা যাক সেই প্রভাবশালী সমালোচকের সাথে, যার একটা মন্তব্য এই কবিদের খ্যাতিকে প্রায় কবর দিয়ে দিয়েছিল। এই যে কথাটা দেখছেন, এটা বলেছিলেন ডক্টর স্যামুয়েল জনসন, অষ্টাদশ শতাব্দীর একজন লিটারেরি জায়েন্ট বলা যেতে পারে। তিনি প্রথম এই কবিদের মেটাফিজিক্যাল নামটা দেন। আর সত্যি বলতে নামটা তিনি মোটেও প্রশংসা করে দেননি, এটা ছিল অনেকটাই ব্যঙ্গাত্মক। তো জনসনের মূল অভিযোগটা কী ছিল? সহজ কথায় তিনি বলছিলেন, এই কবিরা এমন দুটো জিনিসকে জোর করে মেলাতেন যাদের মধ্যে কোনো মিলই নেই। তার কাছে এটা ছিল শুধু বুদ্ধির কসরত, এর মধ্যে কোনো আসল অনুভূতি ছিল না, স্রেফ মেধার অপচয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ প্রায় ১৫০ বছর পর এই পুরনো মামলাটা নতুন করে খোলার জন্য আসেন আমাদের গল্পের নায়ক টি.এস. এলিয়ট। একবার টাইমলাইনটা দেখুন। ১৭৮৪ সালে ডক্টর জনসন মারা গেলেন, কিন্তু তার রায়টা একদম পাথরের মতো শক্ত হয়ে রইল। তারপর দীর্ঘ ১৩৭ বছর পর ১৯২১ সালে এলিয়ট প্রকাশ করলেন তার সেই বিখ্যাত প্রবন্ধ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস, আর সাথে সাথে সবকিছু ওলটপালট হয়ে গেল। এলিয়ট এসে জনসনের যুক্তিটাকে একেবারে ঘুরিয়ে দিলেন। তিনি বললেন, ডক্টর জনসন যেটাকে জোর করে মেলানো বলছেন, সেটাই তো ছিল এই কবিদের সবচেয়ে বড় শক্তি। তাদের কাছে একটা চিন্তা আর একটা অভিজ্ঞতা, দুটোই সমান বাস্তব ছিল। একটা ভাবনা তাদের কাছে ঠিক ততটাই জীবন্ত ছিল যতটা জীবন্ত আমাদের কাছে কোনো বাস্তব ঘটনা। আর এই কথাটা প্রমাণ করার জন্য এলিয়ট একটা অসাধারণ তত্ত্ব নিয়ে এলেন। আর এই তত্ত্বটাই ছিল, বলতে পারেন, পুরো মামলার মোড় ঘুরিয়ে দেওয়া সেই মোক্ষম প্রমাণ। তত্ত্বটার নাম ছিল ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, বা সংবেদনশীলতার ঐক্য। এর মানে কি? খুব সহজ, মানে হল চিন্তা আর অনুভূতি একসঙ্গে কাজ করে। মেটাফিজিক্যাল কবিরা যখন কিছু ভাবতেন, তখন সে ভাবনাটাকেই তারা শরীর মন দিয়ে অনুভব করতে পারতেন। তাদের ব্রেন আর হার্ট দুটোই যেন এক সুরে বাঁধা ছিল। আর এ ঠিক উল্টোটা হল ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, মানে সংবেদনশীলতার বিচ্ছেদ। এলিয়টের মতে সপ্তদশ শতাব্দীর পর কবিদের মধ্যে এটাই ঘটেছিল। চিন্তা আর অনুভূতি দুটো আলাদা রাস্তা নিয়ে নিল। কবিরা হয়তো আগে ভাবেন, পরে সেই ভাবনা নিয়ে লেখেন। এলিয়টের চোখে এই বিচ্ছেদটাই কবিতাকে দুর্বল করে দিয়েছিল। এই পার্থক্যটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। একদিকে দেখুন, চিন্তা প্লাস অনুভূতি, মানে দুটো এক হয়ে গেছে, তাৎক্ষণিক। আর অন্যদিকে চিন্তা অথবা অনুভূতি আলাদা, বিচ্ছিন্ন। মেটাফিজিক্যাল কবিরা ছিলেন প্রথম দলে, আর তাদের পরের কবিরা ছিলেন দ্বিতীয় দলে। এলিয়টের এই উপমাটা অসাধারণ। তিনি বলছেন, পরের কবিরা তাদের ভাবনাকে সেভাবে অনুভব করতে পারতেন না যেভাবে একজন মানুষ নাকে আসা গোলাপের গন্ধকে সঙ্গে সঙ্গে অনুভব করে। কি দারুণ একটা তুলনা, তাই না? মেটাফিজিক্যাল কবিদের কাছে ভাবনা ছিল ওই গোলাপের গন্ধের মতোই একটা ইন্দ্রিয়গ্রাহ্য ব্যাপার।
এই তত্ত্ব ব্যবহার করে এলিয়েট কবিদের দুটো ভাগে ফেললেন। এক, ইন্টেলেকচুয়াল পোয়েটস বা বুদ্ধিবৃত্তিক কবি, যেমন জন ডান। এলিয়েট বলছেন এরা যে কোনো অভিজ্ঞতাকে, সেটা বই পড়া হোক বা প্রেমে পড়া, কবিতায় হজম করে ফেলতে পারতেন। আর দুই, রিফ্লেকটিভ পোয়েটস বা প্রতিফলনমূলক কবি, যেমন টেনিসন বা ব্রাউনিং। এরা চিন্তা আর অনুভূতিকে সেভাবে মেলাতে পারতেন না। ব্যাপারটা আরও পরিষ্কার হবে জন ডান আর অ্যাব্রাহাম কাউলির তুলনা দেখলে। দুজনে মেটাফিজিক্যাল কবি, কিন্তু এলিয়েটের মতে ডান অনেক বেশি সফল। কেন? কারণ ডানের কবিতার তুলনাগুলো একদম ধারালো ছুরির ফলার মতো, চিন্তা আর অনুভূতি একসঙ্গে মেশানো। আর কাউলির কবিতাগুলো একটু বেশি সাজানো গোছানো, লম্বা, সেখানে ওই সরাসরি সংযোগটা কম। তো এত সব যুক্তিতর্কের পর শেষ পর্যন্ত রায়টা কি হলো? আর আজকের দিনে দাঁড়িয়ে এলিয়েটের এই কথার গুরুত্বটা ঠিক কোথায়? চলুন সেটাই দেখি। রায়টা হল এলিয়েট জিতেছিলেন। তার এই প্রবন্ধটা মেটাফিজিক্যাল কবিদের বিস্মৃতির কবর থেকে তুলে এনেছিল। যাদেরকে একসময় অদ্ভুত আর জটিল বলে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল, তারাই আজ ইংরেজি সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত এবং স্কুল কলেজে পড়ানো হয়। এলিয়েট কিন্তু এখানেই থামেননি। তিনি দেখিয়েছেন যে এই কবিরা একা ছিলেন না। তাদের লেখার ধরনের সঙ্গে এলিজাবেথীয় যুগের নাট্যকারদের, এমনকি মহান দান্তে আর আধুনিক ফরাসি কবিদেরও মিল খুঁজে পাওয়া যায়। মানে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটা ছিল মহান সাহিত্যের একটা ধারাবাহিক ঐতিহ্য। আর এখানেই আমরা এলিয়েটের আসল উদ্দেশ্যটা বুঝতে পারি। তিনি শুধু সপ্তদশ শতাব্দীর কবিদের বাঁচাচ্ছিলেন না, তিনি আসলে নিজের সময়ের কবিতার জন্য, মডার্নিস্ট কবিতার জন্য একটা জমি তৈরি করছিলেন। তিনি বলতে চেয়েছিলেন, আমাদের এই আধুনিক জটিল দুনিয়াকে বুঝতে হলে কবিতাকেও জটিল হতে হবে। সহজ সরল কবিতায় আর কাজ চলবে না। আর এই প্রশ্নটাই সবার জন্য রেখে গেলাম। এলিয়েট বিশ্বাস করতেন যে একটা জটিল পৃথিবীকে তুলে ধরতে হলে শিল্পকেও জটিল হতে হবে। এই কথাটা কি আজও সত্যি? আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে এ বিষয়ে আমাদের কি মনে হয়? এটা নিয়ে ভাবা যেতেই পারে, তাই না?